বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভা, যে আলোচনা সভা যে বিষয়ের সাথে বাংলাদেশের স্বাধীনতা, বিশেষ করে সার্বভৌমত্ব অত্যন্ত জড়িত, যেটার সাথে আমাদের সংবিধান জড়িত, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা আয়োজন হয়েছে সার্বভৌম সুরক্ষা পরিষদ। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আকবর, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রিয়ার এডমিরাল মুস্তাফিজুর রহমান সহ সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সুধীবৃন্দ, আমি বলব দেশপ্রেমিক সুধীবৃন্দ এবং সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইকোনমি বলছে বাংলাদেশে 1% আমাদের থাকবে না আমাদের হাত ছাড়া হয়ে যাবে, সেই ধরনের একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আজকে আলোচনা। পার্বত্য চট্টগ্রাম কেন এইদিকে সবাই দৃষ্টি, বা আমরাও বা কেন এদিকে বেশি দৃষ্টি নিক্ষেপ করছি? পার্বত্য চট্টগ্রাম এগুলো সম্পদে সমৃদ্ধ, সেটা বড় কথা নয়। বড় কথা হলো ভূ রাজনৈতিক এবং ভূ কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কারণ বলছি, এর উত্তরে ভারতের অংশ বিশেষ চীন দুটো বড় পরাশক্তি, দক্ষিণে বঙ্গোপসাগর এবং উত্তর পূর্বে ভারতের বিতর্কিত বিদ্রোহী এলাকা, পূর্বে কি পূর্বে মায়ানমার। এসব মিলিয়ে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই পার্বত্য এলাকা স্ট্র্যাটেজিক একটা ইউনিটের রূপ ধারণ করেছে। আর এই কারণেই বাংলাদেশকে সবচেয়ে গুরুত্ব এই অঞ্চলের উপর দিতে হয় এবং সেটাই দিয়েছে। আজকে যদি ইতিহাস দেখেন, এটার প্রতি একটা লোলুপ দৃষ্টি বরাবরই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আছে। নাই কি করে বলবো, আঙ্গরপোতার দহগ্রাম ছিটমহলের কথা নিশ্চয় আমাদের মনে আছে। যদি আঙ্গরপোতার দহগ্রাম ছিটমহল তারা দখলে নেওয়ার চেষ্টা করে, তাহলে তার চেয়ে লক্ষ গুণ লাভজনক এই জায়গার দিকে তাদের লোভ থাকবে না কেন? আপনারা যদি দেখেন, এই যে শান্তি বাহিনী আমাদের অসংখ্য দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছেন, তার হত্যা করেছেন অসংখ্য সেখানকার সাধারণ মানুষকে লুট করেছে, অসংখ্য মানুষের সম্পদ। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, সারা বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল 1989 সালে ঝাঁসিতে। 11 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে তারা নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেদিন তাদের রক্তাক্ত লাশ সারা বাংলাদেশের বিবেক স্তব্ধ করে দিয়েছেন, বিবেককে সেদিন জাগিয়ে তুলেছিল। নিশ্চয় আপনাদের খেয়াল আছে 79, 11, 21 এপ্রিলের কথা, যেদিন 20 জন আমাদের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে তারা নির্মমভাবে হত্যা করে প্রচুর সেদিন অস্ত্র তারা লুট করে নিয়ে গেছিল। নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে সেই বান্দরবনে সেনা সদস্য আব্দুল কাদের সব 5 জনকে তারা হত্যা করে নদীতে, সেনা কর্মকর্তাকে হত্যা করে নদীতে লাশ ভাসিয়ে দিয়েছিল। আমার এই বক্তব্য এই কারণে, আর কোনো আমি বললাম না, এই কারণে এই শক্তি, এই সাহস তারা কোথায় পায়? আমরা যদি মনে করি শুধু তারা নিজেরা সংগঠিত হয়ে এই ধরনের সেনা ক্যাম্প লুট করতে পারে, শত শত সেনাবাহিনীকে হত্যা করতে পারে, এটা অন্তত আমি বিশ্বাস করতে চাই না। এর পিছনে বড় কোনো শক্তি আছে। এই শক্তিকে বুঝতে আমাদের
একটু কষ্ট হওয়ার কথা নয়। তারাই এর মদতদাতা। ৭৫ শেখ মুজিবের মৃত্যুর পর ৭০ লাখ মানুষকে যারা আশ্রয় দিয়েছিল, সেদিন আমার সেনাবাহিনীর মানুষদেরকে যখন নির্মমভাবে সেনা কর্মকর্তাদের হত্যা করার পরে স্বাধীনতার সার্বভৌমত্ব গোপন অখণ্ডতা রক্ষার জন্যই আমার দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জনতা যৌথভাবে সেদিন যখন সন্ত্রাসীদেরকে রুখে দাঁড়িয়েছিল, পালিয়ে তারা যখন গিয়ে যে জায়গায় আশ্রয় নিয়েছিল, আশ্রয় দাতাই হচ্ছে মূলত আমাদের এই সন্ত্রাসীদের লালনকারী পালনকারী। এক্ষেত্রে কোন দ্বিধা থাকার সুযোগ নেই। তারা অর্থ দিচ্ছে, তারা ট্রেনিং দিয়েছে, ট্রেনিং দিয়ে অসংখ্য প্রমাণ আছে। ট্রেনিং দিয়ে তাদেরকে আমাদেরকে এখানে অস্থিতিশীল তৈরি করা, আমার সেনাবাহিনী, আমার দেশপ্রেমী সেনাবাহিনীর লোকদেরকে, আমাদের সাধারণ মানুষকে তারা হত্যা করেছে। আজকে তারা কি চায়? তারা বলছেন তারা স্বায়ত্ত শাসন চায়। আপনি যদি বাংলাদেশের অখণ্ডতা বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, আবার সাহিত্য শাসন কেন বলতে পারেন? বিভিন্ন রাজ্য আছে, ওই ভারতের রাজ্য বা আমেরিকার এক একটা রাজ্য বাংলাদেশের যে 10 গুণ 20 গুণ 30 গুণ বড়, ছোট একটা রাষ্ট্র, 55,000 বর্গ মাইলের। এখানে সাহিত্য শাসন চাওয়া, কখনো কখনো তারা স্বাধীনতার কথা বলেন, অর্থাৎ আমার অখণ্ডতাকে তারা খণ্ডিত করতে চায়। এর পিছনে কারা মদত যোগাচ্ছে? মদত যোগাচ্ছে তারাই যারা সিকিম দখল করেছে, তারাই যারা আমার আঙ্গরপোতার দহগ্রাম শিখ মহল দখল করতে চেয়েছিল। ওই শক্তিটি, এটা আমাদেরকে বুঝতে হবে। তাই আমাদেরকে এইসব বিষয়গুলো নিয়ে আগাতে হবে। একটা শান্তি চুক্তি করেছেন বিগত পতিত একটা তাবেদার শেখ হাসিনা সরকার। কাদের সাথে করেছেন এই চুক্তি? করেছেন যারা আমার স্বাধীনতার সাথে, আমার সংবিধানে বিশ্বাস করে না, তাদের সাথে করছে যারা আমার দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে তাদেরকে। তাদের সাথে চুক্তি করেছেন যারা আমার অসংখ্য মানুষকে হত্যা করেছে তাদেরকে, একটা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে। এবং মজার ঘটনা, সেখানে 13-14টি উপজাতি গোষ্ঠী থাকলেও মাত্র একটি গোষ্ঠীর সাথে এই চুক্তিটি করা হয়েছে, বাকিদের কোনো প্রতিনিধিত্বই সেখানে রাখা হয়নি। এবং এই যে চুক্তিটি করেছে, এটা একটা ভয়ঙ্কর একটা বৈষম্য সেখানে তৈরি করা হয়েছে, যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে হাসিনার পতন হয়েছে। সেখানে বলা হয়েছে, আমাদের শাহ বন্ধু বলেছেন, তিনি বলে চট্টগ্রামের যে কোনো সমতলে জায়গা কিনতে পারবেন, কিন্তু সমতলে কেউ পাহাড়ের জায়গা কিনতে পারবেন না, কোনো জমি কিনতে পারবেন না। আপনি নোয়াখালীর লোক চট্টগ্রামে কিনতে পারবেন, চট্টগ্রামের ঢাকায় কিনতে পারবেন, আপনি বাংলাদেশের লোক আমেরিকা গিয়ে কিনতে পারবেন, কানাডায় কিনতে পারবেন, কিন্তু পার্বত্য চট্টগ্রামে কিনতে পারবেন না। এইটা এর কোন যুক্তি আছে কিনা, যৌক্তিকতা আমি জানি না। আপনার এটা আরেকটা দিক যদি আপনি দেখেন, এটা টোটালি এই সিদ্ধান্তটি হচ্ছে আমাদের সংবিধান বিরোধী। কারণ আমাদের সংবিধানের 3য় ভাগ মৌলিক অধিকার, যেখানে 36 অনুচ্ছেদে বলা আছে, আইন মোতাবেক দেশের সর্বত্র অবাধ চলাফেরা, এর যে কোন স্থানে বসবাস ও বসতি স্থাপন করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। পরের অংশটি শুনুন। অপরদিকে 26 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন করা যাবে না, আর যদি করা হয় তবে তা স্বতঃসিদ্ধভাবে বাতিল হয়ে যাবে। মৌলিক অধিকারের পরিপন্থী সব আইন সাংবিধানিকভাবে অবৈধ বলে বিবেচিত হবে। তার মানে কি, এই আইনটাই ছিল, এই চুক্তিটা ছিল সাংবিধানিকভাবে সম্পূর্ণ অবৈধ একটা চুক্তি। অবৈধ সরকার অবৈধ চুক্তিটি করেছে অবৈধ লোকজনের সাথে, সবকিছু ছিল, তিনটাই ছিল একেবারে অবৈধ। এই হাসিনার সরকার ছিল অবৈধ বিনা ভোটে, এবং যাদের সাথে করেছে তারাও অবৈধ, তারা সংবিধান মানে না, তারা একটা সন্ত্রাসী গোষ্ঠী, এবং যে চুক্তিটি করেছে সেটাও ছিল অবৈধ। সবচেয়ে আমার কাছে একটা কষ্টের বিষয়, আমি খুব বেশি বলবো না, কয়েকদিন আগে দেখলাম এই সরকার আসলো, আমরা মনে হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। আগে তো একটা তাবেদার সরকার ছিল, আগেরটা ছিল
ভারতের প্রতিনিধি সরকার, তারা ইন্ডিয়াতে বৃষ্টি পড়লে বাংলাদেশের সাধারণত এই ধরনের একটা সরকার, তারা হয়তো সেটা করেছে বলে তার শিক্ষা পেয়েছে। কিন্তু এই সরকার এই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে আপোষ রক্ষা করবেন, এটা আমাদের বিস্মিত করেছে। কদিন আগে আপনারা দেখেছেন ঐকমত্য কমিশন একটা বৈঠক করেছে, আমরা বিস্মিত হয়েছি। সেই সংবিধান সংস্কারে ইউপিডিএফ এর যে প্রতিনিধি, একটা সন্ত্রাসবাদ যার কোনো বৈধতা নেই সংগঠনের, তাদেরকে সেখানে আমন্ত্রণ জানানো হলো এবং সেখানে গিয়ে তারা কি বলল? তারা বললেন নতুন করে সংকট সৃষ্টি হবে যদি সাহিত্য শাসনে না দেন। হুমকি দিয়ে গেল ইউনূস সরকারকে। আমরা বিস্মিত হয়েছি, এই সাহস পায় কি করে? আজকে আমাদেরকে এই বিষয়গুলো তুলে ধরতে হবে, ভালোভাবে আমাদের মধ্যে উপলব্ধিকে আনতে হবে। আমি বক্তব্য আর বেশি পারবা, আমাদের বিশেষজ্ঞ যারা আছেন তারাই বক্তব্য রাখবেন। আমি একটি কথাই বলি, তারা নিজেদেরকে আদিবাসী দাবি করছেন, করে তারা চাচ্ছেন সাহিত্য শাসন। এখন তাহলে ঢাকার আদিবাসীরা যদি আজকে সাহিত্য শাসন চায়, আপনি যদি পার্বত্য চট্টগ্রাম লোক চাইতে পারেন, ঢাকার আদিবাসীরা কেন চাইবে না? চট্টগ্রামের আদিবাসীরা কেন চাইবে না? তাহলে তো আর দেশ বলে কিছুই থাকবে না। এই অযৌক্তিক দাবি কোনো অবস্থাতেই মেনে নেওয়ার সুযোগ নেই। তারা কি চায়? তারা চায় আমার সেনা ছাউনি তুলে দেওয়ার, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনী, তোমার মতো সন্ত্রাসী লালন পালনের জন্য নয়। দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য সেনাবাহিনী। তুমি এতবার সাহস পাও কিভাবে সেনা ছাউনি প্রত্যাহার করে আবার তুমি চুক্তি করো কিভাবে? তুমি যদি দেশপ্রেমী সরকার হও, এটা সম্পূর্ণ জাতীয় স্বার্থ বিরোধী। এই ধরনের কোন আবদারকে মেনেও তো দূরের কথা, প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই, দেওয়া উচিত হবে না। আমি মনে করি সবশেষ যে কথাটি বলবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ চলবে না, কোন দেশপ্রেমিক আপোষ করতে পারে না। দেশের সকল নাগরিক আমাদেরকে যেই সমান অধিকার সংবিধানে দিয়েছেন, রাষ্ট্র দিয়েছেন, সেই সমান অধিকার ভোগ করবে। আমাদের সকলের পরিচয় হবে আমরা বাংলাদেশী, এর বাইরে আর কোনো পরিচয় হতে পারে না। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে পারি, পার্বত্য চট্টগ্রাম অনগ্রসর, সেখানে দারিদ্রতা আছে, শিক্ষার সুযোগ নেই। আমরা সেখানে অবশ্যই সেখানকার মানুষের জীবন মান উন্নয়নের জন্য আমরা সমর্থন করি। আমরা চাই সেখানে মানুষকে শিক্ষিত করে গড়ে তুলতে, সেখানে দারিদ্রতা হ্রাস করতে, সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক, কলকারখানা গড়ে উঠুক, সেখানে মানুষ আরো বেশি সমৃদ্ধ হোক শিক্ষা দীক্ষায় এবং অর্থনৈতিকভাবে। সেই সাপোর্ট আমাদের আছে। তোমরা আমাদের ভাই, তোমরা এদেশের মানুষ, সেটা আমরা চাই। তবে দেশের অখণ্ডতা বিনষ্ট করার কিংবা কাউকে সেখানে বাংলাভাষীদেরকে দ্বিতীয় শ্রেণী বানিয়ে তুমি প্রথম শ্রেণীর নাগরিক হয়ে যাওয়া, এই বৈষম্য তৈরি কোন অবস্থাতে আমরা মেনে নিতে পারি না এবং বরদাস্ত আমরা করব না। ইউনূস সরকারের কাছে আমাদের আবেদন, শত শহীদের রক্তের বিনিময়ে আপনারা আজকে রাষ্ট্র ক্ষমতায়, ফেসিবাদকে তাড়িয়ে আপনি এসেছেন। আপনাদের কাছে আমাদের দেশের জনগণের অনেক বেশি আশা এবং প্রত্যাশা। আমরা আশা করব স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোন অবস্থাতে আপনারা আপোষ করবেন না। পার্বত্য চট্টগ্রাম, আপনারা জানেন ডক্টর ইউনূস সাহেবের বাড়িও চট্টগ্রামে। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, এটা আমার এক দশকে গ্রাস করার চক্রান্ত। এই চক্রান্তে কোন অবস্থাতে পা দেয়া যাবে না, সেদিকে সতর্ক থাকবেন। আমি আশা করব এই ধরনের সংগঠনকে, যার কোনো বৈধতা নেই, রাজনৈতিক দল হিসেবে যার স্বীকৃতি নেই, তাদেরকে অন্তত আপনারা রাষ্ট্রীয় কোনো কমিটিতে কিংবা কোনো মিটিংয়ে ডাকবেন না। এই প্রত্যাশাকে শেষ করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।